সরাসরি একবার নজর রাখতে হবে, এক ভয়াবহ বিধ্বংসী আগুন, সে বিধ্বংসী আগুনের খবরে নজর রাখতে হবে। রৌনক রয়েছেন আমার সঙ্গে লালবাজার থেকে, সরাসরি কি অবস্থা একবার রৌনকের থেকে জানার চেষ্টা করবো। রৌনক, এই গোডাউন, গাড়ির যন্ত্রের সেই গোডাউন, এই গোডাউনে আগুন লেগেছে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল। দমকল কর্মীরা যারা কাজ করছিলেন, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে তারা বলছিলেন এখনই কিছু বলা যাচ্ছে না, বরং আপনারা সাবধানে থাকুন, মাস্ক পরে থাকুন, কারণ এমন কোনো রাসায়নিক থাকতে পারে যে রাসায়নিক আপনাদের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, দম বন্ধ পরিস্থিতি হতে পারে। এখন কি অবস্থা, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, এখনো আগুন উৎসস্থলে কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। দমকলে 5টি ইঞ্জিন এখনো কাজ করছে। স্মোক এক্সহস্টার দিয়ে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। তোমাকে দেখাবো অন্যদিকে সিঁড়ি ব্যবহার করে দমকল কর্মীরা পাশের বাড়ির যে ছাদ রয়েছে সেখান থেকে যেমন হোর্স পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। অন্যদিকে যে গ্যাস কাটার রয়েছে, গ্যাস কাটার দিয়ে জানলা কাটা হচ্ছে, অর্থাৎ ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু আগুনের যে উচ্চস্থল সেখানে প্রবেশ করার জন্য দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক ব্যবহার করে গ্যাস কাটার দিয়ে এই জানলা দরজা কেটে ভেতরে প্রবেশ করছেন। এখনো পর্যন্ত আগুন উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। যতটা আমরা দমকল সূত্রে জানতে পারছি, যেখানে আগুন লেগেছে এটি যন্ত্রাংশের দোকান, সেখানে মোবিল মজুদ থাকতে পারে, অর্থাৎ দাহ্য পদার্থ মজুদ থাকতে পারে, এবং যে নিচের যে জায়গাটি আগুন লেগেছে ক্রমশ কিন্তু আগুন ওপরের দিকে ছড়িয়ে যাচ্ছে। ওপরে একটি খেলনা অর্থাৎ প্লাস্টিকের গোডাউন রয়েছে এবং তার পাশেই ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকান রয়েছে, অর্থাৎ 3টি জায়গাতেই প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে। বিশেষ করে এখানে যেখানে দমকলকে বেগ পেতে হচ্ছে তার কারণ হলো যে ধোঁয়া বেরিয়ে আসছে, সেই ধোঁয়ার মধ্যে রাসায়নিক পদার্থ মিশে থাকতে পারে, যেই কারণেই কিন্তু একটা বিষাক্ত ধোঁয়া বেরিয়ে আসছে এবং শ্বাস প্রশ্বাসে অত্যন্ত অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। সেই কারণেই অক্সিজেন মাস্ক ব্যবহার করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। প্রায় বলা যেতে পারে 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, 10টা 40-এ আগুন লেগেছিল। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুনের যে উৎসস্থল সেখানেও পৌঁছানো সম্ভব হয়নি। এবং কি কারণে আগুন লাগে সেই বিষয়টিও যেমন দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে ফগ এক্সহস্টার দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করা হচ্ছে এবং গ্যাস কাটারের মাধ্যমে জানলা কেটে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করছেন। এখনও ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্ট, যাতে আশেপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হলেও আগুনের উৎসস্থলে এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছাতে পারেনি। আগুনের উৎসস্থলে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি কি আমরা দেখাবো, লাইভ ফুটেজ দেখাবো আপনাদের কিভাবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। মোটর পার্টসের দোকান, এইটুকু মোটর পার্টসের জিনিসপত্র আছে, ভেতরে এরকম কোনো রিপোর্ট নেই যে কেউ আছে। আমরা দেখেছি, জিজ্ঞেস করেছি মালিকদের, তারাও বলেছে কেউ নেই। কিসের ধোঁয়া এটা এই মুহূর্তে বলা যাবে না। কেমিক্যাল আছে, একটা টক্সিক ভাব আছে, শ্বাসকষ্ট হতে পারে, এর মধ্যে একটা টক্সিক আছে। 5টা টেন্ডার কাজ করছে আর টেন্ডার লাগবে না। সেনা ছাউনিতে গুপ্তচর। আমাদের বাগডোগরার কাছে যে ব্যাংডুবি সেনা ছাউনি রয়েছে সেখানে চর, ভাবা যায় কতদিন ধরে কাজ করছিল সেই চর, কোন দেশের চর, কাদের তথ্য পাচার করত এবং এখনো পর্যন্ত কত তথ্য হাতের নাক বাইরে চলে গেছে, ধরা পড়লো কিভাবে। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে নন্দ মণ্ডল, এই নন্দ মণ্ডল কতদিন ধরে এখানে কাজ করছিল, কি কাজ করত, কিভাবে তার রিক্রুট হয়েছিল, কিভাবে সে তথ্য পাচার করত, কাদের পাঠাতো তথ্য, একটু জানতে চাই। দেখো, ধৃত নন্দ মণ্ডল তিনি কিন্তু এই ব্যাংডুবি সেনা ছাউনি কাজের বরাত পেয়েছিল, অর্থাৎ সেনা ছাউনি এলাকায় রাস্তার কাজ হচ্ছে এবং তার জন্য তিনি সুপারভাইজার পদে নিয়োগ ছিলেন। সেনাবাহিনী এলাকায় ঢুকতে গেলেই প্রথমে কিন্তু সচিত্র পরিচয়পত্র দেখাতে হয়। সে মতো তিনি কিন্তু আধার কার্ড যখনই দেখাতে যান সেই সময় তার মোবাইল ঘেঁটে সেনাবাহিনীর কর্তারা তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র পান। আর এই পরিচয়পত্র তার ভারতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল থাকায় এই মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বহু নথি পাওয়া গিয়েছে এবং তিনি জিজ্ঞাসাবাদে জানান যে 1990 সালে তিনি কিন্তু এদেশে আসেন এবং 90 সাল থেকে 2000
2025 সাল পর বিভিন্নভাবে তিনি কিন্তু অবৈধভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করতেন। তার পুরো পরিবার জলপাইগুড়িতে রয়েছে। কিন্তু প্রশ্ন একটাই যে যদি তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে এসেন, ভারতের সচিত্র পরিচয়পত্র রয়েছে, তবে কেন তার মোবাইলে বাংলাদেশি পরিচয়পত্র রয়েছে, যা কিন্তু ভাবাচ্ছে সেনা গোয়েন্দাদের। ইতিমধ্যে তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমাতে তোলা হয়েছে এবং 5 দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জুলাই মাসে আমরা দেখেছিলাম সেই সময় দুজন সন্দেহভাজন চর বিক্রি করার অভিযোগে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল এই ব্যাংডুবি সেনাবাহিনীর কর্তারা। আর পরবর্তীকালে ফের নভেম্বর মাসে আরও এক এই বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় সন্দেহের পারদ কিন্তু চড়ছে। তুমি জানো যে উত্তর পূর্ব ভারতের যে চিকেন নেক তার গুরুত্বপূর্ণ যদি সেনা বন্দর বলা হয় সেক্ষেত্রে বাগডোগরার এই ব্যাংডুবি সেনা ছাউনি। আর যেখান থেকে এই চর বিক্রি করার অভিযোগে এই নন্দমণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং নন্দমণ্ডলের ভেতরে আরও কি বিষয় রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনা হবে। তবে তিনি যেটা জানাচ্ছেন যে তার ভোটার লিস্টের নাম রয়েছে, তার সচিত্র পরিচয়পত্র রয়েছে, তার পরিবারের সদস্যরাও রয়েছেন, কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র সঙ্গে রয়েছে, যেটাই তদন্তকারীদের ভাবিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।